তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। চৌধুরী বাড়ির বড় ছেলে হয়ে কিনা আমাকে একটা হাঁটুর সমান মেয়ের সাথে বিয়ে করে দিবে বাবা? অর্ণ, তুমি মেয়েটার পরিস্থিতি বোঝার চেষ্টা করো। বাবা, তোমার যখন এতই দরদ, তাহলে আমার ছোট কোনো ভাইয়ের সাথে বিয়ে দিতে, আমার সাথেই কেন? প্রেম বাড়িতে নেই, আর তার ছোট দুটোর বিয়ের বয়স হয়নি, সেটা তুমি ভালো করেই জানো। মানে নিজের ছেলে বয়স হয়নি বলে বিয়ে দিচ্ছে না, অন্যদিকে একটা বাচ্চা মেয়েকে দ্বিগুণ বয়সী ছেলের সাথে বিয়ে দিয়ে বসে আছে। অর্ণব বাবার সাথে কথা না বাড়িয়ে রেগে ঘর থেকে বেরিয়ে গেল। মাশফিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বিছানায় গিয়ে বসলেন। বড় ছেলের জীবনটা তিনি নিজের হাতে নষ্ট করেছেন। বিয়েটা দিয়ে তিনি খুব খুব বড় ভুলই করে ফেললেন। গত পরশু ষোড়শী কন্যা কায়নাত সুবহা নামে একটি মেয়ের সাথে অর্ণর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বাবার ইমোশনাল ব্ল্যাকমেল, হাঁটুর বয়সী একটা মেয়েকে নিজের অর্ধাঙ্গিনী নিয়ে ভাবতেও অর্ণ নারাজ। তার থেকে বড় কথা, মেয়েটা এখনো খুব ছোট, আর এই মেয়ের সাথেই কিনা তার বিয়ে হয়েছে। 20 থেকে 22-এর মধ্যে হলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু এই মেয়েকে দেখে মানুষ বলবে বাচ্চা মেয়ে। যদিও অর্ণকে দেখে বাস বোঝা যায় না, তবুও নিজের কাছেই কেমন কেমন লাগে। এই মেয়ের সাথে সংসার করবে কি করে? মেয়েটাই বা কি করে মেনে নিবে নিজের বয়সের দ্বিগুণ বয়সী এক পুরুষকে? চৌধুরী বাড়ি দুপুরে খাবারের আয়োজন চলছে। আজ বাড়িতে সকলেই উপস্থিত। মাশফিক চৌধুরীর 4 পুত্র আজ অনেক দিন পর একসাথে হয়েছে। প্রেমের হসপিটালে এই সময় কেটে যায়। অন্যদিকে অর্ণ বিদেশ থেকে ফিরেছে আজ মাসখানেক হতে চলল। আর বাকি দুইজন, একজন ভার্সিটি নিয়ে ব্যস্ত, আরেকজন গান নিয়ে ব্যস্ত। মাশফিক চৌধুরীর বেশ সুনাম আছে ঢাকায়, ব্যবসা বাণিজ্য নিয়েই তার পরিচিতি। বর্তমানে তিনি এবং অর্ণই এই ব্যবসা দেখভাল করছেন। বেইরুজ বেগম ঠাঞ্চা কণ্ঠে অর্ণকে উদ্দেশ্য করে বললেন, বিয়ে হয়েছে আর বউকে রেখে খেতে এসেছো? কায়নাত কোথায়? প্রেম অবাক হলো মায়ের কথায়। অর্ণর বিয়ে হয়েছে আর সেটা সে জানি না? তার ব্রেকআপ হয়ে যাওয়ায় গার্লফ্রেন্ডের শোকে বাঁচছে না। অন্যদিকে বড় ভাইকে বিয়ে করে দিয়েছে। প্রেম খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, ভাইয়া বিয়ে করেছে? কবে, কখন, কাকে? আমাকে কেন বলোনি তোমরা? বিয়ে, বউ, মাই ফুট। বউ বউ করে আমার মাথা কাচ্ছ কেন তোমরা? বিয়ে করার কথা ছিল, করেছে, এখন ওকে নিয়ে তোমরা সংসার করো। মুখের ভাষা সংযত করো অন্য। ভুলে যেও না কার সামনে বসে তুমি কথা বলছো। মায়ের কথায় খানিক দমে গেল অর্ণ। প্রেম নাক মুখ কুচকে বসে আছে। গার্লফ্রেন্ডের বিরহে আর ভালোই লাগছে না। সে খাওয়া বাদ দিয়ে মাশফিক চৌধুরীকে উদ্দেশ্য করে শুধোয়, বাবা, আমার বিয়ে হবে কবে? সবাই বিস্মিত চোখে তাকালো প্রেমের দিকে। শুধু বেরুজ বেগম বিরক্ত ভরা চোখে তাকালেন ছেলের বদন পানে। মাশফিক চৌধুরী অবাক হয়ে বললেন, কি বললে? বলেছি আমাকে বিয়ে করাবে কবে? তাহলে তুমি কি এখন বিয়ে করতে চাইছো? কি মস্করা করছি তোমার সাথে? আমি মাত্র তোমার ভাইয়ের বিয়ে হলো, আর কয়েকটা দিন যেতে দাও, তোমাকেও বিয়ে করাবো। এখনই বিয়ে করব। চুপচাপ খাও বেহেয়া ছেলে। মা, মস্করা করছো তুমি? বলছি না বিয়ে দিব, তাহলে এত পাগল হচ্ছ কেন? কয়দিন আগে মেয়ে দেখতে গেলাম, তখনই বা মানা করেছিলে কেন? আমি কি বলেছি আমি নির্দোষ? তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক না। বেরুজ বেগম নাক মুখ কুচকে রইলেন বিরক্ত হয়ে। 4টা ছেলে হয়েছে, তার মধ্যে 3টে হয়েছে বেহায়া। প্রেম মায়ের উত্তর না পেয়ে বলা, আবার কবে মেয়ে দেখবে আম্মু? আমার চোখের সামনে থেকে বিদায় হোক বিয়াদব ছেলে। মস্করা পেয়েছে সবকিছু। বুড়ো হয়ে যাচ্ছে অথচ বিয়ে হচ্ছে না, এটা কি অসম্মানের ব্যাপার নয়? পরে কি কেউ তার মেয়েকে আমার কাছে বিয়ে দেবে? বুড়ো বুড়ো বলে শুধু খোঁটা মারবে। এই জীবন যন্ত্রণা আর ভালো লাগে না। আকাশ ছিল পাখিদের মেলা আজ। আলতারাঙা আকাশখানার সাথে শীতল ঠান্ডা বাতাস ধরণী জোরে। মির্জা বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে সুরঞ্জনা ও মুনিয়া। আজ 2 দিন হয়ে গেল কায়নাত বাড়ি নেই, বিয়ে করে চলে গেছে স্বামী বাড়ি। বজ্র মনে পড়ছে কায়নাতের খিলখিল করা সেই হাসে, সারাদিনের সেই ঝগড়া আর মারামারি। এইটুকু মেয়ের গায়ে কত বড় কলঙ্ক লাগালো এই মির্জা বংশ। ভাবতে ঘৃণা লাগছে সুরঞ্জনার। বাবা বলেছে আগামীকাল কায়নাত আসবে,
তার শ্বশুরবাড়ির মানুষ নিয়ে। চৌধুরী সাহেবের সাথে তার কথা হয়েছে। ঝিঝি পোকাগুলো শব্দ করে অতিষ্ঠ করে তুলেছে কায়নাতকে। সন্ধ্যা হতেই মেয়েটা একটু বারান্দায় বসেছিল শীতল ঠান্ডা পরিবেশ উপভোগ করার জন্য, কিন্তু এই ঝিঝি পোকাদের জ্বালায় বোধ হয় তাও সম্ভব না। কায়নাত বিরক্ত হয়ে বারান্দা থেকে ঘরে ফিরে এলো। নিশা বিছানায় বসে বসে ফোনে কিছু একটা করছিল। কায়নাত শাড়ির আঁচল টেনে পুরো শৈলে পেঁচিয়ে নিশার নিকট এগিয়ে এলো। নিশা ফোন থেকে দৃষ্টি সরিয়ে কায়নাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। কায়নাত বসলো, তারপর একটু অস্বস্তি নিয়ে বলল, আপু আমার তো আগামী পরশু এসএসসি রেজাল্ট বের হবে, তাই একটু টেনশন হচ্ছে। টেনশন করে কিছুই হবে না, বুঝলে? তুমি বরং আল্লাহর কাছে দোয়া করো যেন ভালোই ভালোই পাসটা চলে আসে, কেমন? কায়নাত মাথা নাড়িয়ে বলল, জি। কিছু মনে করো না, আমি একটু কাজ করছি, পরে আড্ডা দিব, কেমন? নিশা মৃদু হেসে আবারও কাজে লেগে পড়ল। কায়নাত কিছুক্ষণ বসে থেকে ঘর থেকে বেরিয়ে এলো। 3 তলা বাড়ি হলো, ডুপ্লেক্স সিস্টেম বাড়ি বানানো হয়েছে। বিশাল বড় জায়গা নিয়ে এই চৌধুরী বাড়ি নির্মাণ করা হয়েছে। আর এক একজনের রুম বিশাল বড় বড়। নিশা, নুসরাত ও বেহিরুজ মাশফিক চৌধুরীর কামরা দোতলায়। বর্তমানে কায়নাত নিশার ঘরেই থাকছে। লাট সাহেব বিয়েটা মানে না কি না। কায়নাত বিড়বিড় করে কিছু কটু কথা বলল অর্ণকে। যেমন গম্ভীর লোক ঠিক তেমন তার ব্যবহার। বিয়ে হয়েছে আজ 2 দিন, অথচ এখন অব্দি লোকটা একটু ভালো করে কথাই বলেনি তার সাথে। কায়নাত নিজের কপাল চাপড়ে বলল, তোর কপালে সুখ নাই রে কায়নাত, সুখ নাই। ড্রয়িং রুমে বেহিরুজ বেগম নুসরাতের সাথে কথা বলছিলেন। কায়নাত গুটি গুটি পায়ে এগিয়ে গেল সেদিকে। বেহিরুজ বেগম কায়নাতকে দেখে হাসলেন না, তবে নরম কণ্ঠে বললেন, এখানে এসে বসো। কায়নাত গিয়ে বসল নরম সোফায়। শাড়ির আঁচলখানা টেনে টেনে মাথায় ঢেকে মিনমিন করে বলল, আমার একটা কথা বলার ছিল। বেহিরুজ বেগম গম্ভীর চোখে মেয়েটাকে পরখ করলেন। নম্র ভদ্র মেয়েটা, এখন অব্দি চোখ তুলে কথা বলতে দেখেননি তিনি। বলো। আসলে আম্মু, মানে আমার কিছু দরকারি জিনিস লাগতো। ঠিক আছে, কালকে নিয়ে যাব নাকি আজকেই লাগবে? কাল হলেও সমস্যা নেই। আচ্ছা, নাস্তা পাঠিয়েছিলাম ঘরে, খেয়েছিলে? জি আম্মু। বেহিরুজ বেগম তাকিয়েই রইলেন মেয়েটার দিকে। ছোট থেকে কতই না কষ্ট করে বড় হয়েছে মেয়েটা, তবু মুখ ফুটে কখনো কাউকে কিচ্ছু বলেনি। বেহিরুজ বেগমের মায়া হয় মেয়েটার দিকে তাকালে। এমন নিষ্পাপ ফুটফুটে ফুলের মতো মেয়েটার জীবন এত কঠিন কেন, কেন এত দুঃখ? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটার সাথে অন্যায় করেছেন তারা, পবিত্র জীবনে কলঙ্ক লাগিয়ে দিয়েছেন তার ওই গর্ভের সন্তান। কি বা করার ছিল তার? সেটা যে বচ্চ এলোমেলো স্বভাবের ছন্ন ছাড়া টাইপ। দেখা যাক সামনে কি হয়। প্রেম বাড়ি ফিরল রাত 9টা নাগাদ। এলোমেলো রুস্কো চোল, ক্লান্ত মাখা মুখশ্রে নিয়ে দরজার পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। কায়নাত, নুসরাত ও বেহিরুজ বেগম বসে বসে চুপচাপ কথা বলছিলেন। প্রেম উপস্থিত হতেই বেহিরুজ বেগম সুভাজ করলেন, বললেন, কি হয়েছে তোমার? প্রেম মায়ের নিকট এগিয়ে এসে বলল, হসপিটালে অনেক চাপ মা। রেস্ট নাও, কফি বানিয়ে দিব। প্রেম নাক মুখ কুচকে ঠেস করে সোফায় বসে পড়ল। কায়নাত চেপ চেপ করে তাকিয়ে আছে প্রেমের দিকে। প্রেম আর অর্ণর চেহারার অনেক মিল। প্রথমবার যে কেউ দেখলে বলবে দুজনই চমচ। নুসরাত কখন যে সবার আড়ালে নিজের ঘরে চলে গেছে কে জানে। প্রেম সামনে শাড়ি পরিহিত অল্প বয়সী এক মেয়েকে দেখে প্রিয় কুচকে বলল, আপনি কি? তোমার ভাবি, অন্যের বউ, কায়নাত শুভা। প্রেম সোজা হয়ে ফজর ছেলের মতো বসল, তারপর লম্বা করে সালাম দিয়ে বলল, দিন এলো ভাই, নিজের হাঁটুর বয়সী মেয়েকে এখন আমার বড় ভাইয়ের বউ মানতে হবে। ঠিক বয়সে বিয়ে করলে আপনার সমান একটা মেয়ে থাকতো ভাবি। ভদ্রভাবে কথা বলো প্রেম। মাত্র সপ্তাহখানেক বাড়ি ছিলাম না, তাতে সব বদলে গেল। বলি হন হন করে উপরে চলে গেল। কায়নাত আহামুকের মতো দাঁড়িয়ে আছে। এই দামড়া লোকটা তাহলে তার দেওর হয়? বেহিরুজ বেগম কায়নাতকে বললেন, কিছু মনে করো না ওর কথায়। শুনো, অর্ণের আসতে একটু লেট হবে।
আমার শরীরটা ভালো লাগছে না বুঝলে, ও আসলে কষ্ট করে একটু খাবার এগিয়ে দিও। কায়নাত মাথা নাড়িয়ে বলল। জি আম্মু। অর্ণব বাইরে থেকে ফিরল রাত 11টার দিকে। কায়নাত গুটি সুটি মেরে সোফায় বসে আছে, পা উঁচিয়ে, ঘুম ঘুম ভাব চোখে। রাতে সবাই খেয়ে যার যার রুমে চলে গিয়েছে, এখন শুধু প্রেম বাকি আছে। কায়নাত না খেয়ে থাকতে পারে না। তাছাড়া বেরুজ বেগম খেয়ে নিতে বলেছিলেন, তাই আর তা মানা করেনি কায়নাত। কলিং বেল বাজতে কায়নাত দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। অন্য ক্লান্ত চোখে সামনে তাকাতেই দেখতে পেল তার সদ্য বিয়ে করা পিচ্ছি বউ। কায়নাত আঁচল চেনে মাথায় দিয়ে সাইডে গিয়ে দাঁড়ালো। অর্ণ কপালে ভাঁজ ফেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, এত রাতে তুমি জেগে আছো কেন? কায়নাত বাড়ির দরজা আটকে দিয়ে বলল। আপনার জন্য অপেক্ষা করছিলাম। অর্ণ অদ্ভুত চোখে তাকালো মেয়েটার দিকে। মেয়েটা মিনমিন করে বলল, মানে আসলে আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। অর্ণ তিরিক্ষি মেজাজে থমকে শুথয়। বউগিরি করতে কে বলেছে? হ্যাঁ, কায়নাত চমকে উঠছে ভয়ে। চোখ তুলে তাকানোর সাহস পেল না মেয়েটা। মাথা নিচু করে রাখলো। অর্ণ আবারও ধমক দিয়ে বলল, আর এমন চালেই গয়না পরে বসে যে থাকার মানে কি? নেক্সট টাইম যেন এসব না দেখে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বলি হনহন করে প্রস্থান করলো। কায়নাতের গাল বেয়ে গড়িয়ে পড়লো 2 ফোঁটা জল। এই ছিল কপালে। হাসিমতো দুঃখের বোঝাই বেয়ে এলো এই মেয়েটা। শেষে কিনা শ্বশুর বাড়ি এসেও সে একই দুঃখ। এই বিয়ের পেছনে তার দোষটা কোথায়? তার ইচ্ছের বিরুদ্ধেই নিজে থেকে দ্বিগুণ বয়সী এক পুরুষের সাথে বিয়ে বসতে হয়েছে। সে যখন সব মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, তাহলে অর্ণ কেন পারছে না? আলোয় সজ্জিত হয়েছে রঙিন পৃথিবী। ভোর সকালে পাখিরা নিজেদের আপন সুরে গান গাইছে। খালি মাছে গাছে ঘাসফুলে নিজেদের সৌন্দর্য মেলে ধরেছে পরিবেশ। পাখিরা নরম মাতাল করা বাতাসে আর মিষ্টি রোদের রশ্মিরা বোধহয় কায়নাতের কানে কানে এসে বলে যাচ্ছে, আজ তোর দিন ভালো কাটবে কায়নাত। এই মাতাল করা পরিবেশ দিয়ে শুরু হবে তোর নতুন দিন। কায়নাত ভেবে মুচকি হাসলাম। আড়মোড়া ভেঙে বিছানা থেকে নেমে পুরো ঘর আগে পরিষ্কার করে ফেল। জানালার সাদা পর্দাগুলো সাইড করে বারান্দার দরজা খুলে দিতে মিষ্টি বাতাস ছুঁয়ে দিল কায়নাতের পুরো সর্বাঙ্গ। মুচকি হাসলো সে। গতকালকে রাতের কথা মনে হতে ভীষণ বিরক্ত বোধ করলো কায়নাত। জল্লাদ লোক কোথাকার, একটু হেসে কথা বলে কি জিভা খুলে যাবে? কবুল বলার সময় কি মনে ছিল না এই পিচি মেয়েকে নিজের বউ বলে মানতে হবে? সকাল সকাল লোকটার কথা মনে পড়তে মেজাজ বিগড়ে গেল তার। চৌধুরী বাড়ির বাগানে এই স্নিগ্ধ সকালে মাশফিক চৌধুরী ও অন্য বসে আছে কালো মুখ করে। বেরুজ বেগম সকাল সকাল কটু কথা শুনিয়েছেন 2 বাপ বেচাকে। বাপের লাইনে গিয়েছে অন্য চৌধুরী, বাপ কা রিয়াল চামচা মাশফিক চৌধুরী গম্ভীর স্বরে, কণ্ঠে তেজ মিশি সুধন। যা বলেছ তো ভেবেচিন্তে বলেছে তো? অর্ণ গম্ভীর মুখমন্ত্র স্বাভাবিক করে সুধয়। বাবা, আমি সামনের মাসে কানাডা ব্যাক করব। বেশ, যেতে চাইছে যাও, তবে বিয়ে করা বউকে সাথে করে নিয়ে যাও। ইম্পসিবল বাবা, তুমি খুব ভালো করে জানো এটা কখনোই সম্ভব নয়। বিয়েকে কোনো ছেলে খেলা মনে হচ্ছে তোমার কাছে? ভুলে যেও না কায়নাত, এখন তোমার দায়িত্ব। অর্ণ হাতের কফির কাপ চিচেবিলে নামিয়ে রেখে শান্ত কণ্ঠে সুধয়। আমি ওকে ডিভোর্স দেবো বাবা। তুমি কি মশকরা করছো সকাল সকাল? আই এম সিরিয়াস। ভুলে গেছো ওকে তোমার সাথে বিয়ে দিয়েছি কেন? অর্ণ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বাড়ির দিকে এগিয়ে গিয়ে আবার পিছু ফিরে বলল, তাহলে ওকে তোমার মেয়ে বানিয়ে রেখে দাও, যেমনটা নিশা আর নুসরাতকে রেখেছ। বিকেল গড়াতেই সন্ধ্যার টাইমে বেহরুজ বেগম ও কায়নাতকে শপিং মলে নামিয়ে দিয়ে অর্ণ মেহরাবের বাসা এলো। অর্ণ আসতেই মেহরাবের মা ভালো মন্দ জিজ্ঞেস করে ড্রয়িং টেবিলে বসতে দিলেন। মেহরাব ঘর থেকে বেরিয়ে অর্ণের পাশে বসে সুধয়। আমি এত তাড়াতাড়ি ব্যাক করতে চাই না। অর্ণ সোফায় গা এলিয়ে দিয়ে সুধয়। ছুরি তো আছে আরো 5 মাস, তোকে কি আমার সাথে যেতে বলেছে? মেহরাব নাক মুখ কোচকে ফেল, বিরক্ত হয়ে বলল, 6 বছর পর বিডিতে এসেছিলি, ছুটি যেহেতু আছেই, তাহলে এত তাড়াতাড়ি যাওয়ার দরকার কি? আমার সব নাটক আর ভাল লাগছে না। মেয়েটা খুব ছোট অর্ণ, বোঝার চেষ্টা কর। এইটুকু বয়সে তুই ওকে ডিভোর্স দিতে চাচ্ছিস? তুই একবারও ভেবেছিস ওর ফিউচারের কতটাখানি
এফেক্ট পড়তে পারে। অর্ণব কিছুক্ষণ চুপ রইল, মিনিট খানেক পেরোতেই বলল, আমি ডিভোর্স দিয়েই দেশ ছাড়বো। এসব এক্সট্রা ঝামেলা কাঁধে ঝুলিয়ে রাখতে পারবো না আমি। পড়শির জন্য এমন করছিস তাই না? কায়নাত মেয়েটার মুখ দেখলে ভীষণ মায়া হয়। অর্ণব চোখ বন্ধ করে রইল। কায়নাতের ব্যাপারে কথা আগাতে তার বিরক্ত লাগছে। সে যদি কায়নাতের সামনে গিয়ে দু চারটে কথা শুনিয়ে দিতে পারতো তাহলে ভালো লাগতো। এই পিচ্ছি মেয়েকেই শেষে তার বউ হতে হলো। একদম বাচ্চা বাচ্চা মেয়েটা, গুলুমুলু বাচ্চা বাচ্চা চাহনি, স্বভাবগুলো বাচ্চাদের মতো। মির্জা বাড়ি যাওয়ার পর দেখেছিল কায়নাত বোনদের নিয়ে বাচ্চাদের সাথে কপাল টোকা খেলছিল। বিরক্তিতে মাথা ধরে এলো অর্ণর। মেয়েটা মাথা নষ্ট করে রেখেছে পুরো, না নিজে মুক্তি নিচ্ছে আর না তাকে মুক্তি দিচ্ছে। মেয়েরাব নিজের ঘর থেকে একটা টি শার্ট পরে এলো। অর্ণকে নিয়ে বাড়ি থেকে বের হতেই কল এলো স্বার্থ ও শেহরের। অর্ণ আর এখন নিজের গাড়ি নিল না, মেয়েরাবের বাড়িতে গাড়ি রেখে ওর বাইকে উঠে পড়ল। এখন সত্যি বন্ধুদের সঙ্গে প্রয়োজন। মার্কেট থেকে সোজা বাড়ি ফিরছেন বেহরুজ বেগম কায়নাতকে নিয়ে। অনেকটা সময় নিয়ে কায়নাতের জন্য তিনি প্রয়োজনীয় কিছু জিনিস এবং পরিধানের জন্য সালোয়ার কামিজ এবং শাড়ি, কয়েকজোড়া জুতোও কিনে নিয়েছেন। এত কিছু কায়নাতে নিতেই চায়নি। বেহরুজ ধমক দিয়ে বলেছেন সে যা করেছে তাকে যেন করতে দেওয়া হয়। শাশুড়ির গম্ভীর আশ্র দেখলে মেয়েটার এমনিতেই ভয় হয়, তার মধ্যে আবার ঝাড়ি খেয়ে চুপি হয়ে গিয়েছিল সে। চৌধুরী বাড়ি ফিরতে দেখতে পেল বাড়ি ভর্তি মেহমান উপস্থিত হয়েছে। বেহরুজ বেগমের মা, ভাইয়ের বউ, ভাইয়ের দুই মেয়ে এবং অর্ণর দাদা এসেছেন। বেহরুজ বেগম ভীষণ অবাক হলেন একসাথে দুই পরিবারের মানুষকে উপস্থিত দেখে, তাও আবার কেউ জানিয়ে আসেনি। তিনি ব্যস্ত পা বাড়ালেন ড্রয়িং রুমে, যেখানে উপস্থিত ওনার মা, শ্বশুর এবং ভাইয়ের বউ। তিনি কাছে এসে ব্যস্ত হয়ে বললেন, আপনারা কখন এসেছেন মা? আমাকে কেন বলেননি আপনারা আজ এ বাড়ি আসবেন? বেলি বেগম মেয়েকে ব্যস্ত হতে দেখে বললেন, ব্যস্ত হচ্ছিস কেন তুই? বাড়ি কি খুব বেশি দূরে? মন চাইলো তাই ছুটে চলে এলাম। বেহরুজ বেগম শ্বশুরের হাস্যোজ্জ্বল বদন পানে তাকিয়ে বলেন, বাবা আম্মাকে কেন নিয়ে এলে না? আজগর চৌধুরী গাল ভরে হাসলেন। তিনি খুলনা থাকেন বিশাল পরিবার নিয়ে। শুধু মেজ ছেলেটাই পরিবার ছেড়ে ঢাকায় নিজের বাসস্থান বানিয়েছে। দীর্ঘশ্বাস ফেললেন তিনি, বললেন, কায়নাতকে দেখতে এসেছি মেজো বৌমা। কায়নাত পেছনে দাঁড়িয়েছিল। তাদের কথা শুনে শাশুড়ি পেছন থেকে সামনে এসে সালাম দিল। ভদ্রলোক সালামের উত্তর নিয়ে বললেন, শ্বশুরবাড়ির সবাই ভালো বনু? সবাই খুব ভালো দাদা। তিনি কাছে ডাকলেন কায়নাতকে। কায়নাত আজ চোখে শাশুড়ির মুখশ্রীর দিকে এগিয়ে গেল। আজকে চৌধুরীর নিকট দাদার পাশে বসতেই তিনি কায়নাতের মাথায় হাত রেখে বললেন, দাদার উপর রাগ করে আছিস? রাগ নেই। অভিমান আছে? না। জীবন নিয়ে আফসোস করতে নেই বুঝলি। ওপরওয়ালা কার সাথে কার জীবন জুড়ে রেখেছে সেটা একমাত্র তিনিই জানেন। এই যে আমার নাতির সাথে তোর বিয়ে হবে, এটা কি তুই কখনো বা তুই কল্পনাও করেছিলি? আমরা কি জানতাম আমার নাতবউ হবি তুই? কায়নাত মাথা নিচু করে রাখলো। আজকে চৌধুরী চাপা নিঃশ্বাস ফেলে বেহরুজ বেগমের দিকে তাকিয়ে বললেন, মেয়েটা ছোট থেকে কষ্ট করেছে বৌমা। আমার তোমার কাছে একটাই চাওয়া, ওকে কখনো মায়ের অভাব বুঝতে দিও না। আর পারলে তোমার বড় ছেলেকে বলো সব কিছু মানিয়ে নিতে। বিয়ে কোনো ছেলে খেলা নয়। বেহরুজ বেগম কি বলবেন, কথা খুঁজে পেলেন না। বাকরুদ্ধ তিনি। কায়নাতের অতীত জানার পর তিনি শুকনো মুখে কোন রকম হাসি টেনে বললেন, বাবা আপনি চিন্তা করবেন না। তারপর সবার সাথে কথাবার্তা চলতে থাকলো। কায়নাত শপিং ব্যাগগুলো নিয়ে নিশার ঘরে গিয়ে দেখলো অপরিচিত দুই মেয়ে নিশার সাথে বসে গল্প করছে। নিশা দরজার দিকে তাকাতেই দেখলো কায়নাত হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছে। সে ভ্রু ভাঁজ করে শুট হয়। ভেতরে এসো কায়নাত, বাইরে দাঁড়িয়ে আছো কেন? কায়নাত ঘরের ভিতরে আসতে অর্ণর মামাতো দু বোন কবিতা ও কোহিলি কায়নাতের দিকে তাকিয়ে রইল অদ্ভুত নজরে। মাথায় হিজাব পেতে রেখেছে, শুধু মুখটা দেখা যাচ্ছে কায়নাতের। তাতে এত সুন্দর লাগছে মেয়েটাকে, ভাষায় প্রকাশ করার মতো না। কায়নাত কোহিলি ও কবিতাকে সালাম দিয়ে বলল, আপনারা ভালো আছেন আপু?
কবিতা লাফ দিয়ে বিছান থেকে নামলো। কায়নাত ভরকালো খানিক। কবিতা কায়নাতের অতি নিকটে এসে ট্যাপ ট্যাপ করে প্রথমে কায়নাতকে পর্যবেক্ষণ করলো, তারপর চোখ পিটপিট করে তাকিয়ে বলল, তুমি দেখি একটু ছোট্ট বাচ্চা মেয়ে। তুমি আমাদের অর্ণ ভাইয়ের বউ, মানতেই পারছি না ভাবি। কায়নাত লজ্জা পেল ভীষণ। কি বলবে বুঝে উঠতে পারলো না মেয়েটা। কোয়েল অবাক হয়ে সুত হয়। যাই হোক, অর্ণ ভাইয়ার সাথে কিন্তু খুব মানিয়েছে ভাবিকে, দুজনের থেকে চোখ ফেরানো দেয়। কায়নাতকে গায়ের বোরকাও খুলতে দিল না কোহলি। কবিতা তারা টেনে ধরে বিছানায় বসিয়ে গল্প জুড়ে বসলো কায়নাতের সাথে। কি বলবে, একটু আগে এদের পরিচয় হয়েছে। কায়নাত খুবই কম কথা বলে অপরিচিত মানুষের সাথে। তার অস্বস্তি হয় আলাপ করতে। কথায় কথায় কি থেকে কি জিজ্ঞেস করে বসবে তার ঠিক নেই। যেটার কোনো উত্তর নেই সেই প্রশ্নই তাকে বেশি করা হয়। মানুষকে এখন আতঙ্ক লাগে। এক মুখের আড়ালে এত মুখোশ দেখেছে যে এখন মানুষদের সাথে মিষ্টির রুহ কাঁপে। অন্য কি এখনো মেনে নেয়নি বিয়েটা? বেহরুজ বেগম মুখমণ্ডলে উদাসী ভাব এনে বললেন, আমার বড় ছেলেটা রাগের মাথায় অনেক কিছু করে ফেলে ভাবি, কিন্তু এই কাজটা করে জীবনের সব থেকে বড় ভুলটা করেছে। অন্যর সাথে কিন্তু মেয়েটাকে বেশ মানায়, মানিয়ে নিতে পারলে সুখে থাকবে দুজন। মেয়েটারও বিষয়ে শুনেছি তোমার শ্বশুরের কাছে, বেশ নম্র ভদ্র মেয়ে। অতীত যাই হোক, এখানে ওর কোনো দোষ নেই। ছেলেটা বুঝলেই হলো। আমি চাই না নতুন করে আবার কোনো ক্ষত হোক মেয়েটার ছোট্ট হৃদয়ে। লাভলি দীর্ঘশ্বাস ফেললেন। কপালে যা আছে সেটা তো হবেই। দৌড়ে বেঁধে গিয়ে সংসার হয়। আদৌ কি মনের মিলন ঘটবে অর্ণ ও কায়নাতের? আয়মান নিজের ঘরে বসে বসে গান প্র্যাকটিস করছিল। হঠাৎ দরজার টোকা পড়ায় সে গান থামিয়ে দরজা খুলে দিতেই দেখলো কায়নাত হাতে কফি কাপ নিয়ে দাঁড়িয়ে আছে কাঁচুমাচু হয়ে। দরজা খুলতেই কায়নাত এক কাপ এগিয়ে দিয়ে আমতা আমতা করে বললেন, আপনি কফি চেয়েছিলেন ভাইয়া? আয়মান কফির কাপ হাতে নিয়ে মুচকি হেসে বললেন, জি ভাবি, কিন্তু আপনি কষ্ট করে আনতে গেলেন কেন? নিশাপু তো কবিতা আপুদের সাথে বাইরে গেছে, আর আম্মুরা সবাই নিচে কথা বলছেন, তাই আমি নিয়ে এলাম। ধন্যবাদ আপনাকে। কায়নাত মুচকি হেসে চলে গেল নিশার ঘরের দিকে। আয়মান সেদিকে তাকে ব্যথাতুর হাসল। দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরের মধ্যে চলে গেল। আজ আকাশে তারাগুলো ঝিলমিল করছে, বৃষ্টি বাতাস ছেড়েছে পরিবেশে। আগে মেজা বাড়ি থাকতে কত রাতের বেলায় ছাদে এসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছে কায়নাত, তার হিসেব নেই। ভীষণ শান্তি মির্জা বাড়ির সেই খোলা মেলা ছাদটায়। কায়নাত ছাদের এক কোনায় এসে দাঁড়ালো। বাড়ির আশেপাশে লম্বা লম্বা বিল্ডিং আছে বি হিসেবে। চৌধুরী বাড়ির মেইন গেটের সাথে শুধু 7টা কাঠগোলাপ গাছ আছে, তাছাড়া পুরো বাড়ির মধ্যে একটা ফুল গাছও নেই। কায়নাতের ইচ্ছে করলো কোনো এক নার্সারিতে গিয়ে গাড়ি ভর্তি গাছ কিনে এনে বাগানে লাগাতে। এই ছোট্ট ইচ্ছে কি পূরণ হবে যদি শাশুড়ি মা কিংবা শ্বশুর আব্বুকে বলা হয়? অবশ্য তারা মানা করবে না। কায়নাত দেয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়লো। স্যার আঁচল কোলের উপর রেখে মনে করতে লাগলো বন্ধুদের সাথে কাটানো সেই খুনসুটির মুহূর্তগুলো। সুরঞ্জনা আর মুনিয়া তো ঢাকায় আসবে কদিন পরে। তাদের বাসা চৌধুরী বাড়ি থেকে বেশি দূরে নয়। সুরঞ্জনা বলেছিল কায়নাতের বড্ড ইচ্ছে করছে বড় মায়ের বুকে মাথা রেখে রাতটা পার করতে। নিজের মায়ের ভালোবাসা তো কপালে নেই, অন্তত যে জন্ম না দিয়েও নিজের মেয়ের মতো ভালোবাসলো তাকে আঁকড়ে ধরে রাখতে পারলেও এই পুড়তে থাকা বুকটা হালকা হতো। মুখ চেপে জুকরি কেঁদে উঠল কায়নাত। এই নিষ্ঠুর পৃথিবীতে আর বাঁচতে ইচ্ছে করে না। জন্মদাত্রীকে কাছে পেয়েও পেল না। মানুষ কি করে 10 মাস পেটে রেখে সন্তানকে অবহেলা করতে পারে? আর যে জন্ম দিল না, পেটে রেখে মাসের পর মাস কষ্ট করলো না, সেই মহিলা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসলো তাকে। এত ভালোবাসা দিয়ে লাভটা কি হলো? এই স্বার্থপর দুনিয়াতে একা রেখে চলে গেল শান্তির দেশে, শুধু রেখে গেল এক অভাগী মেয়েকে। আজ যদি মা থাকতো তাহলে এই পরিস্থিতিতে পড়তেই হতো না, কলঙ্ক লাগতো না। এই পবিত্র গায়ে প্রত্যেকটা নিঃশ্বাস বিশ্বের থেকেও বিষাক্ত লাগতো না। দম বন্ধ হয়ে আসছে কায়নাতে।
নিজের জীবনের কথা ভাবলেই কেমন চারপাশ আধার ঢেকে যায়। সুখ নেই বোধহয় ভাগ্যে, সুখের সন্ধান করাও বোকামে। এই মেয়ে, এত রাতে ছাদে কি করছো? পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয় হতেই কানাত চমকে উঠল। মাথা উঁচু করে উপরে তাকাতে দেখতে পেল অতি নিকটে তারই হালাল পুরুষ কপালে গভীর ভাঁজ ফেলে তাকিয়ে আছে। চোখের পানি মুছে উঠে দাঁড়ালো কায়নাত। চোখ তুলে আর তাকানো সাহস হলো না অর্ণের দিকে। লোকটার আনন্দ ভীষণ কঠোর লাগে তার কাছে। এই বুঝি ফুল ফাল কিছু বলে দিলেই তুলে এক আছাড় মারবে। শুকনো চোখ গেল সে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মাথা নিচু করে বললাম, নিচে গরম লাগছিল। অর্ণ আর একটু এগিয়ে এলো কায়নাতের নিকট। এবার বোধহয় জান বের হয়ে আসবে কায়নাতের। অর্ণের শরীর থেকে মাতাল করে এক শানে নাকে এসে বাড়ি খাচ্ছে। কায়নাত দুপা পিছিয়ে এলো। অর্ণ গম্ভীর কণ্ঠে বলল, তুমি এত ছোট কেন মেয়ে? কায়নাত মাথা নিচু করে রেখে কপাল কুচকালো। সে ছোট? হ্যাঁ ছোটই তো, এই বুড়ো লোকের কাছে থেকে অনেক ছোট সে। অর্ণ দাঁতের তহত পিষল। হঠাৎ করেই রেগে গেল সে। কান্নাতের নত মুখমণ্ডল নিজের হাতের মুঠোয় আঁকড়ে ধরে বলল, এই মেয়ে, তুমি জানতে না আমি তোমার থেকে বয়সে অনেক বড়? পিচ্ছে একটা মেয়ে আমার নামে কবুল বলতে বুক কাঁপলো না তোমার? কান্নাত ভীতু চোখে তাকালো অনেক, সেই লাল হয়ে আসা চোখ জোড়ায়। এত রেগে গেল কেন হঠাৎ করে? ভয় করছে তার। এক পা করে পেছনে গেলেই তো ছাদের রেলিং ফেলে টেলে দিলে এই বয়সে মরতে হবে। ভীতু চাহনি আরো ভীতু হলো। ভয়ে কাঁপতে থাকা কণ্ঠে বলল, দূরে সরুন, পড়ে যাবো আমি, দেখছেন না? অর্ণকে কায়নাতের কথা শুনবার মানুষ চোখ ছোট ছোট করে কায়নাতের ঘাড়ে হাত রেখে বলল, এত ভয় নিয়ে সংসার করবে কি করে? আপনি আমাকে ছুঁয়েছেন কেন? হাত সরান আপনার। ছুলাম কোথায়? ছোলে লজ্জাপতির মতো মেয়ে যাবে মেয়ে। সংসার করার স্বপ্ন দেখো না, সংসার করার স্বপ্ন দেখো না, সংসার করার কথা ভাবতে দূর, মনের ভুলেও মস্তিষ্কে আনবে না। ঝড় শুরু হওয়ার আগে যেমন শান্ত পরিবেশে নিজের সর্বশক্তি দিয়ে তাণ্ডব শুরু করে, ঠিক তেমন করে কায়নাতের হৃদ মাঝার তীব্র ঝড়ে তাণ্ডব শুরু হয়েছে। হবেই না কেন? অর্ণ যে এখনো কায়নাতের কাঁধে হাত দিয়ে রেখেছে। কায়নাত মাথা নিচু করে নাক মুখ কুচকে শুধোয়, দয়া করে দূরে সরুন। অর্ণ গম্ভীর পদনে তাকিয়ে আছে এখনো। মেজাজ খারাপ হচ্ছে তার। এই বাচ্চা মেয়ে কিনা তার বউ হতে গেল। দুনিয়ায় কি মেয়ের সংকট পড়েছিল? বিরক্ত হলো সে। হাত বাড়িয়ে ধমক দিয়ে বলল, তোমায় যেন আমার চোখের সামনে না পাই। হাত ছড়িয়ে ধমক দিয়ে বলল, বলেই দৃষ্টির আড়ালে চলে গেল। কায়না দীর্ঘশ্বাস ফেল। ভাবতে লাগলো তার জীবনে অর্ণের আগমনের প্রথম দিনের কথা। মাশফিক চৌধুরী খুলনা যান না বেশ অনেক বছর হয়ে গেছে। বড় ছেলে কানাডা যাওয়ার পর থেকে তো খুলনার নামও মুখে আনেননি। চৌধুরীর বাড়ি থেকে কত ফোন কল করা হয়েছে তার হিসেব নেই। আজকে চৌধুরী নিজে এসে ছেলেকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি নারাজ। শেষমেশ মান অভিমান ছেড়ে ছেলে দেশে আসার পরে নিজের জন্মস্থানে হাজির হন পরিবার নিয়ে। গোধূলি বিকেল, পাখিরা মিষ্টি স্বরে ধরেছে, সাথে হালকা শীতল বাতাস। পাখিরা মিষ্টি স্বর ধরেছে, সাথে হালকা শীতল মিষ্টি বাতাস। চৌধুরীর বাড়ি বিশাল গেটের সামনে দাঁড়িয়ে আছে মাশফিক চৌধুরীর ছোট পরিবার। বাড়ির দারোয়ান মেজো সাহেবকে দেখে বাড়ির ভেতরে দৌড়ে গেলেন খবর দিতে। মাশফিক চৌধুরী মা রুবি বেগম বৃদ্ধা মহিলা এলেন ছেলেকে এক নজর দেখতে। গেটের সামনে আসতে তিনি কেঁদে উঠলেন। মেজো ছেলেকে দেখে গলা উঁচু করে বললেন, সবাই দেখো কে আইছে আমার বাড়ি। বাড়ির ভেতর থেকে একে একে বেশ কয়েকজন মানুষ বেরিয়ে এলেন। রুকি বেগম ছেলেকে জড়িয়ে ধরে বললেন, এত বছর পর আইলি তুই, মায়ের কথা মনে পড়ে না তোর? আম্মা কাঁদবেন না দয়া করে। তাদের ভেতরে নিয়ে যাওয়া হলো। চৌধুরী বাড়ি কিছুটা পুরনো বাড়ির মতন, দোতলা বিশিষ্ট দালান বাড়ি, তবে বিশাল বড়। আজগর চৌধুরী 3 ছেলে সন্তান। বড় ছেলে মতিউর চৌধুরী, যিনি বউ বাচ্চা রেখে আবার অন্যত্র বিয়ে করে সেই বউকে নিয়ে খুলনার বাইরে থাকেন। মেজর ছেলে মাশফিক চৌধুরী, তিনি আজ থেকে বহু বছর আগে বাড়ি ছেড়ে বউ বাচ্চাকে নিয়ে ঢাকায় নিজের অবস্থান গড়ে তুলেছেন। আর ছোট ছেলে আব্দুল চৌধুরী,
যিনি বউ বাচ্চা নিয়ে চৌধুরী বাড়ি থাকেন। রুকি বেগম ছেলে এবং ছেলের বউ ও ছেলেদের বসতে দিলেন ভেতরে এনে। সাথে নুসরাত ও নিশাও এসেছে। তাদের বিশ্রামের জন্য ঘর ঠিক করে দেওয়া হলো। ফ্রেশ হয়ে আসতে হালকা খাবারের ব্যবস্থা করা হলো। বাড়িতে আসতেই সবাই নতুন অতিথিদের নিয়ে ব্যস্ত। তখন বাড়ির বাকি 5 মেয়ে এই রাত্রিবেলায় গল্প গুজবে ব্যস্ত। তারা এখনো বাড়ির মেহমানদের সাথে দেখা সাক্ষাৎ করেনি। করবে কি করে? বাড়ির 5টা মেয়েই তো লাজুক স্বভাবে। নিধি, জয়া, মাহি, কায়নাত ও সুহা মিলে ছাদে পাটি বিছিয়ে শুয়ে আছে। এই জ্যোৎস্না মাখা রাতে বাড়িতে কে এলো কে গেল তাতে তাদের কোনো যায় আসে না কিছু। চৌধুরী বাড়ির 12 মাসই অতিথি আপ্যায়ন হয়েই থাকে, এতে নতুন কি আছে? কিন্তু তাদের কে বোঝাবে? যারা এসেছে তারা কোনো সাধারণ লোক নয়। নিধি নাক মুখ কুচকে ফেললো। হঠাৎ করে বিরক্ত হয়ে বলল, নিচ থেকে এত হই হুল্লোড়ের শব্দ হচ্ছে কেন? কারা এসেছে? নিধি মুখ বাঁকিয়ে উঠে দাঁড়ালো। ছাদের দরজার দিকে এগিয়ে গিয়ে বলল, তোরা থাক, আমি দেখে আসি। আর শোন, কিছু খাবি তোরা? নাক টেনে শুধ হয়। টিস্যু নিয়ে আসিস আপা। নিধি সিঁড়ি পেয়ে নিচে নামলো। মেজো চাচা সাথে তার পুরো পরিবারকে দেখে চোখ বড় বড় হয়ে গেল। আশেপাশে চাতক পাখির মতো কাকে যেন খুঁজল। নজরে না পেয়ে হতাশ হলো পচে। তবে তা সাইডে রেখে চাচা চাচির নিকট এগিয়ে এসে সালাম দিল। সবাই এক জায়গায় বসে কথাবার্তা বলছিল। নিধি উপস্থিত হওয়ায় মাসফিক চৌধুরী গাল ভরে হাসলেন। উঠে দাঁড়িয়ে নিধির মাথায় হাত বুলিয়ে সালামের উত্তর নিয়ে বললেন, আম্মাজান, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? আর আপনার বাকি বোনেরা কোথায়? নিধি লাজুক হাসলো। লজ্জায় পড়েছি মির্জা। বাড়ির বড় মেয়ে হয়ে কিনা এখন এমন একটা কাজ করে বসলো সে। উচিত ছিল অতিথিদের সাথে দেখা সাক্ষাৎ করা। সে ক্ষমাচ্ছি শুধ হয়। মাফ করবেন চাচা, ঘরেই ছিলাম বোনেরা মিলে। আচ্ছা আচ্ছা, তোর বাকি বোনেরা কোথায়? সবাই ছাদে বসে আছে। এত রাত করে ছাদে কি করছে? রুকি বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। ডাক দেখিয়ে বললেন, কায়নাত কোথায়? ওকে সেই সকাল থেকে খুঁজছি আমি, তার কোনো খবরই নেই। সেও ছাদে আছে দাদি। ঠিক আছে, খানিকক্ষণ পর আমার ঘরে পাঠিয়ে দিস ওকে। নিধি টুকটাক কথা বলে সেখান থেকে সোজা ছাদে চলে এলো। এসে বলল, মেজো চাচা এসেছে ওনার পরিবার নিয়ে। সুহা তাড়াহুড়ো করে উঠে বসলো। চোখ কপালে উঠেছে তার। সে নাক টানা বাদ দিয়ে বলল, আদাল ভাই এসেছে? এসেছে? থেমে মন খারাপ করে বলল, শুধু ডাক্তার বাবু আসেনি। কায়নাত সবার কথা শুনে কপালে গভীর ভাঁজ ফেলল। গায়ের ওনা ঠিক করে মিনমিন করে বলল, তোমরা কাকে নিয়ে কথা বলছো? রাজকুমার না ছাই, ডাক্তার বাবু আর আদার ভাই তো পুরাই ঠোঁট কাটা। কি থেকে কি বলে তার কোনো ঠিক নেই। আবার আয়মান ভাই তো শালার ব্যাপারে কি আর বলবো। আর রইল অর্ণ ভাই, আল্লাহ তারই কি দিয়ে বানিয়েছে তিনিই ভালো জানেন। মুখটা সবসময় প্যাঁচার মতো করে রাখে। যদিও শুধু মুখেই শুনেছি এই কথা, কারণ অর্ণ ভাই বাংলাদেশে থাকে না অনেক বছর ধরে। ডাক্তারবাবু আর তার 2 ভাই আসে সব সময়, তবে মা কিংবা বাবা কেউ আসে না। কায়নাত সব কথা শুনে শুধ হয়। মা বাবা কেন আসে না? বড় আব্বার সাথে ঝগড়া হয়েছিল ছোট কোনো ব্যাপার নিয়ে, তারপর থেকেই কারোর সাথে কারোর যোগাযোগ নেই। সম্ভবত ওনার দ্বিতীয় স্ত্রীকে নিয়েই ঝামেলা হয়েছিল। সে যাই হোক, চলো আমরা দেখা করে আসি। কায়নাত আর নিধি বাদে সবাই নেমে গেল ছাদ থেকে। নিধি কায়নাতকে বলল, দাদি তোকে ওনার ঘরে যেতে বলেছে। কেন? সারাদিন তোকে দেখেনি, হয়তো কোনো দরকার আছে। কায়নাত মাথা নাড়িয়ে বড় করে মাথায় কাপড় দিল। সিঁড়ি বেয়ে নেমে দোতলা থেকে দেখলো বাড়ি ভর্তি মানুষজন। 2 জন মেয়ে যাদের থেকে চোখ ফেরানো তাই। আর ঠিক অপর পাশে সোফায় বসে আছে 3 জন সুদর্শন যুবক। একজন গভীর মুখ করে ফোন টিপছে আর বাকি 2 জন বাকিদের সাথে কথা বলায় ব্যস্ত। জিভ দিয়ে ঠোঁট ভেজালো সে। সবার চোখের আড়ালে দাদির ঘরে এলো। রুকি বেগম ঘরে বসে পান চিবোচ্ছিলেন, পান বানাচ্ছিলেন। কায়নাতকে দেখে তিনি বদলে রাগ নিয়ে বললেন, কোথায় ছিলিস সারাদিন? আবার তো এই গ্রামে বের হয়েছিলি তাই না? কায়নাত গাল ভরে হাসলো। 2 হাত দিয়ে দাদিকে জড়িয়ে ধরে বলল, রুকি আমায় কিনে এনেছো বলে হারিয়ে ফেলার এত ভয় দাদি?
বেগম থমকে গেলেন মেয়েটার কথা শুনে। কায়নাতের মুখমণ্ডল পর্যবেক্ষণ করে বললেন, তোর তাই মনে হয়? তা নয় তো কি। এত খারাপ তোর কাছে আমরা? কায়নাত দাদিকে ছেড়ে দিয়ে বিছানায় আরাম করে বসলো, তারপর বলল, তাহলে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাকে এ বাড়িতে আনার কারণটা কি দাদি? শুনতে চাস? আম্মা, বাইরে আব্বা আপনাকে ডাকছে। লতা বেগম এসে জানালেন শাশুড়িকে। ছোট বউ এর কথা শুনে রুকি বেগম থেমে গেলেন। কায়নাত বাড়ির ছোট গিন্নির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মহিলাকে দেখলে তার কেমন যেন লাগে, অস্থির অনুভূতি হয়, কিন্তু কেন? সুহা একবার বলেছিল লতা বেগমের মতো দেখতে সে। অচেনা মানুষ দেখলে বলবে তারা মা মেয়ে। সুহার কথা শুনে কায়নাত হাসতো। রুকি বেগম কায়নাতকে বললেন, বাড়িতে মেহমান এসেছে, দেখা করেছিস? আমি কেন দেখা করব? দেখা করবি মানে? অতিথি এসেছে আর দেখা করবি না? কায়নাত লাফ দিয়ে বিছানা থেকে নামলো, ঘরের বাইরে যেতে যেতে বলল, তুমি বুড়ি খুব খারাপ জানো, আমাকে তুমি আর ডাকবে না নিচে। বলে সে প্রস্থান করলো। রুকি বেগম দীর্ঘশ্বাস ফেলে ঘরের বাইরে গেলেন। রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। বড় বউ রেখা আর ছোট বউ লতা মিলে রান্নার অর্ধেক সেরে ফেলেছেন। বেহরুজ বেগম ড্রয়িং রুমে বসেছিলেন। নিশি রান্নাঘর থেকে নুসরাতের জন্য গরম দুধ এনে দিল। নুসরাত গর্ভবতী 2 মাসের, বেশ খেয়াল রাখে অর্ণর পরিবার তার। বেহরুজ বেগম হঠাৎ সিঁড়ির দিকে তাকালেন, দেখলেন কালো রঙের সালোয়ার কামিজ পরা একটি মেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। তিনি চিনতে পারছেন না মেয়েটাকে। চৌধুরীর বাড়ির কেউ বলেও তো মনে হচ্ছে না। কায়নাত দৃষ্টির আড়াল হয়েছে, বেশ কিছুক্ষণ হয়েছে। বেহরুজ বেগম এখনো মেয়েটার চেহারা কল্পনা করতে ব্যস্ত। কি মায়াবী মুখশ্রী মেয়েটা, নিতান্তই বাচ্চা একটা মেয়ে। রাত 9টার দিকে খাবারের ব্যবস্থা করা হলো। উপস্থিত সবাই। খাবার টেবিলে আজগর চৌধুরী সুহাকে বললেন, কায়নাত কোথায়? সুহা মাসই ডাইনিং টেবিলে বসেছে। দাদার কথা শুনে সুধয়, ও তো ঘরেই আছে দাদা। ওকে নিয়ে এসো। আসবে না সে। কেন? সুহা নিধির দিকে তাকালো। নিধি সুহার দৃষ্টি বুঝে বলল, দাদাও নিজে আসতে চাইছে না, অনেক অপরিচিত মানুষের মাঝে ওর অস্বস্তি হবে। লতা শ্বশুরের পাতে ভাত বেড়ে দিয়ে বলল, আব্বা, আপনি এই মেয়েকে নিয়ে পড়ে আছেন কেন? যখন পেটের টান লাগবে তখন সুরসুর করে একাই চলে আসবে। রুকি বেগম ছোট বউয়ের দিকে তাকালেন। মহিলার মুখটা ভীষণ মলিন। আজগর চৌধুরী চোখ শক্ত করলেন। মাসফিক চৌধুরী বাবাকে উদ্দেশ্য করে শুধলেন, কায়নাত কে বাবা? কিনে এনেছেন আব্বা ওই মেয়েকে বাপ মায়ের। চুপ করবে তুমি ছোট বউ, মুখ সামলে কথা বলবে আমার সামনে। কিনে এনেছি মানে কি? তুমি কি কিছু জানো না? জেনে বুঝে এসব কেমন মন্তব্য করছো তুমি? রুকি বেগম স্বামীকে শান্ত করতে বললেন, হয়েছে, চুপ করুন আপনি, আমি গিয়ে ডেকে নিয়ে আসছি। রুকি বেগম উপরে চলে যেতে বেহরুজ বেগম বললেন, মেয়েটা কে বাবা? এসেছো যখন তখন আস্তে ধীরে সব জেনে যাবে। আশা করি খাওয়ার সময় আমাকে কেউ কোনো প্রশ্ন করবে না। রুকি বেগম জোর করে কায়নাতকে নিয়ে এলেন। সবার দৃষ্টি কায়নাতের দিকে, শুধুমাত্র অর্ণবাদে। কায়নাত দাঁত খেঁচে দাঁড়ালো টেবিলের কাছে। রুকি বেগম স্বামীর পাশে চেয়ারে বসিয়ে দিতে আজগর চৌধুরী বললেন, এত ডাকাডাকি করতে হয় কেন বনু? কায়নাত মাথা নিচু করে নরম কণ্ঠে বলল, রুকি মাফ করবেন দাদা। আর কখনো এমন করবি না কেমন? জি। রুকি বেগম 2 বউকে নিয়ে খাবার পরিবেশন করেন। আয়মান চ্যাপচ্যাপ করে তাকিয়ে রইল নত মাথার সেই মায়াবী মেয়েটার বদন পানে। কি নিষ্পাপ মেয়েটার মুখশ্রী। অনেক চুপচাপ খাচ্ছে, না মাথা তুলে কারোর দিকে তাকাচ্ছে আর না কোনো কথা বলছে। সবার খাওয়া শেষ হতে বিশ্রাম নেওয়ার জন্য যে যার ঘরে অবস্থান নিয়েছে। এখন রাত 12টার বেশি বাজে বোধ হয়। কায়নাতের ঘরটা ছাদের সিঁড়ির সাথে। ছাদ থেকে গানের গলা ভেসে আসছে আধো আধো। কায়নাতের ঘুম আসছিল না, তাই জানালা ঘেঁষে বসে আকাশ পানে তাকিয়েছিল। হঠাৎ করে কোনো অচেনা পুরুষের কণ্ঠস্বর শুনে চমকে উঠল সে। কিছুটা সাহস নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আজ কতগুলো দিন মাস ধরে এই বাড়িতে আছে সে, অথচ কখনো এমন ঘটনা ঘটতে দেখেনি সে। পা চিপে চিপে আবছা আলোয় ঘরের দ্বার খুলে সিঁড়িতে পা রাখল।
গানের গলা এত সুন্দর, কায়নাত মুগ্ধ হচ্ছে যত এগিয়ে যাচ্ছে। আকাশেও অল্প নীল, ভুল হতে অন্তমিল, একা একা রং মিছিল ছিল না যখন। এইটুকু গানের স্বর শ্রবণেন্দ্রিয় হতে কায়নাত এসে থামল ছাদের দরজার সামনে। এলোমেলো দৃষ্টি ফেলে দেখার চেষ্টা করলো আদৌ এই গান, এই মন মাতানো স্বর কার। কায়নাত ধীরে পা রাখলো ছাদে। তার ঘরের ঠিক উপরের সাইডে উকি দিতে আবছা আলো দেখতে পেল কেউ একজন রেলিং ঘেঁষে দাঁড়িয়ে গগন পানে তাকিয়ে এই গান ধরেছে। মনে সাহস সঞ্চয় করে পা বাড়ালো সেদিকে। মাথায় লম্বা বড় ঘুমচা। কে আপনি? কোনো চিকন কোমর নারী কণ্ঠ কর্ণপাত হতে আয়মান গান থামে ফট করে তাকালো কায়নাতের মায়াবী মুখশ্রীতে। কায়নাত কপালে গাঢ় ভাঁজ ফেলে তাকিয়ে আছে। আয়মান সোজা হয়ে দাঁড়ালো, কায়নাতের চোখে চোখ রেখে বলল, তুমি কে? আমি জিজ্ঞেস করছি আপনি কে, আর আপনি বলছেন আমি কে? আয়মান হয়তো ঠোঁট পাকে হালকা হাসলো, হাসি লুকিয়ে কপাল কুঁচকে বলল, আইমান চৌধুরী আমার নাম, চেনো নিশ্চয়ই? কায়নাত থমকে গেল। মাশফিক চৌধুরী ছোট ছেলে, আয়মান চৌধুরী, তাহলে এই লোকটাই। কায়নাত কি বলবে বুঝে উঠতে পারলো না। খুব বেশি সাহস দেখিয়ে পাকনামি করে এসে একাই ছাদে চলে এসেছে, আর এখন অচেনা এক ছেলের সাথে একা দাঁড়িয়ে আছে। সে পিছু করে পা বাড়ালো ছাদের দিকে, উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কিছু পড়া। আয়মান ব্যস্ত কণ্ঠে ডেকে উঠল, এই যাচ্ছ কোথায়? কায়নাত উত্তর দিল না। তাড়াহুড়ো করে গেটের সামনে যেতে কিছু একটা সাথে বাড়ি খেয়ে পড়তে নিলে অনুভব করলো তাকে কেউ আঁকড়ে ধরেছে। ভয় আত্মা কেঁপে উঠল মেয়েটার। মনে মনে দোয়া পড়তে শুরু করলো। ছাদের দরজার দিকে একটু অন্ধকার থাকায় কায়নাত দেখতে পেল না কিছু। সোজা হয়ে দাঁড়াতেই মনে হলো লম্বা চওড়াও কেউ যে একজন দাঁড়িয়ে আছে তার সামনে, যার শরীর থেকে ভেসে আসছে এক মাতাল করা সুখসান। অর্ণ গম্ভীর বদনে এখনো চুপচাপ করে দাঁড়িয়ে আছে, না একটা কথা বলছে আর না একচুল পরিমাণ সরছে। কায়নাত কি করবে ভেবে না পেয়ে ভয় ভয় বলল, সামনে কে? ততক্ষণে আয়মানও এগিয়ে এসেছে এদিকটায়। এদিকে এসে চিনতে পেরেছে এটা তার বড় ভাই অর্ণ। কায়নাত আবারও কিছু বলার জন্য মুখ খোলার আগে অর্ণ গম্ভীর স্বরে ধমক দিয়ে বলল, গেট আউট। চমকে উঠল মেয়েটা। চেনা নেই জানা নেই কোথা থেকে কোন লোক এসে তাকে ধমকাচ্ছে। কত বড় সাহস ভাবা যায়। তবু রাতের বেলা দুটো পুরুষ মানুষ থাকে আত্মা কাঁপছে তার। কোনো রকম অন্যকে পাশ কাটিয়ে সিঁড়িতে পা রেখে গলা চড়া করে বলল, খাটাসে ঘরে খাটাস, দেখে নিব তুমি কোন ক্ষেতের মূলা। কায়নাত প্রস্থান করতে অন্য সেদিকে তাকিয়ে রইল যতক্ষণ না কায়নাতের ছায়া দেখা যায়। আয়মান হতভম্ব হয়ে ভাইয়ের দিকে তাকালো। মেয়েটার কত সাহস, অন্যকেই কিনা এহেন ধরনের কথা বাক্য বলে গেল। মেয়েটা জানে, ভাই যদি জানে ওটা কায়নাত ছিল, তাহলে বাড়িতে কি কেলেঙ্কারি ঘটে যাবে। অর্ণ ছাদে পা বাড়লো, এমন ভাব করলো যেন একটু আগে কিছুই হয়নি। অর্ণ ছাদে এসে সিগারেট ধরিয়ে ছাই রঙা চুটির মাঝে রেখে ধোয়া ছেড়ে বলল, এত রাতে ছাদে কি করছিস? আয়মান ভাইয়ের ঠিক 2 হাত দূরে দাঁড়িয়েছে। সে চাপা নিঃশ্বাস ফেলে বলল, ঘুম আসছিল না ভাইয়া, তাই ছাদে চলে এলাম একটু। কিন্তু তুমি কেন আসলে? প্রশ্ন করছিস? দুঃসাহস দেখালাম একটু। অর্ণ হাসল। সেই হাসি আয়মানের চোখে ধরা পড়ল না। ভাইকে সে বোঝে না। বড্ড রহস্যময় এক পুরুষ এই ছেলে। কখন কিভাবে করে কিংবা করবে কেউ বোঝার উপায় নেই। অর্ণ তৎক্ষণাৎ কথা বলল না। সিগারেট শেষ করে পা দিয়ে পিছে ফেলল। ছোট জ্বলন্ত ঠোঁটে জ্বলন্ত সিগারেটের টুকরোটা আয়মানের কাঁধে হাত রেখে হঠাৎ করে অন্য প্রসঙ্গে চলে গেল সে। তোর এই গানের গলাটাকে আমি অনেক হিংসা করি, এটা জানিস তুই? আয়মান হতবাক ভাইয়ের কথা শুনে সে অবাকের চরম পর্যায়ে। লাইক সিরিয়াসলি ভাইয়া, তুমি আমার কণ্ঠে হিংসা করো? তুমি কি কম ভালো গান গাও? ইভেন প্রেম ভাইয়াও সুন্দর গান গাই, শুধু আমি একা না। আমি গান গাইতে পারি এটা তোকে কে বললো? পড়োশি আপু বলে আয়মান 2 হাত দিয়ে মুখ চেপে ধরলো। আয়মানের ভাবনার মতোই কিছুই হলো না। অর্ণ স্বাভাবিকভাবে আয়মানকে ছেড়ে দিয়ে গেটের নিকট এগিয়ে গিয়ে আবারও পিছু ঘুরে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়।
খুব ভোর সকাল বাড়ির গিন্নিরা উঠে কাজে লেগে পড়েছে। মতিউর চৌধুরী দুই ছেলে নাজদিন ও হাসান মিলে বাড়ির পুকুর থেকে মাছ মারছে। বাড়ির মা চাচির কাছে গিয়ে বাড়ির পাশের পুকুর থেকে দুই ভাই গোসল করে মাছ ওই বাগানে এসেছে। মা চাচির কাছে দিয়ে বাড়ির পাশের পুকুর থেকে দুই ভাই গোসল করে মাছই বাগানে বসেছে। এখন কায়নাত আসবে 2 কাপ চা নিয়ে এবং চায়ের কাপ দুজনের হাতে দিয়ে কোমরে হাত দিয়ে রাগ দেখিয়ে বলবে, তোমরা জানো না এত সকালে ঠান্ডা পানিতে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যেতে পারে? তবুও কেন তোমরা এত সকালে গোসল করো? তারপর নাজদিন চায়ের কাপে চুমুক দিয়ে বলবে, বাহ বুড়ি, তুমি তো খুব ভালো চা বানাও। তোমার হাতের চা না খেলে দিনটা কাটেই না। তোকে কে বলেছে আমরা প্রতিদিন এই সময় গোসল করি? আমাকে কি মনে করেছো বড় ভাই? আমি কি কিছু জানি না বা দেখি না? আমার ঘরের জানালা দিয়ে পুকুর পাড় স্পষ্ট দেখা যায়, খেয়াল করেছো কখনো? নাজদিনের পাম্পট্টিতে অবশ্য একটু কাজ হয়। অন্যদিকে হাসান মুচকি এসে বলবে, সে একই আলাপ এই 3 জনের মধ্যে প্রায় হয়েই থাকে। আজও হলো তাই। স্নিগ্ধ সকালে দুই ভাইয়ের জন্য গুটি গুটি পায়ে চা নিয়ে এলো কায়নাত। চাটা নিশ্চয়ই সেই বানিয়েছে। দুজনকে চা দিল ঠিকই, কিন্তু কোনো কথা বলল না। সে চা দিয়ে বড় বড় পা ফেলে বাগানে যেখানে সবজি বোনা হয়েছে সেদিকে চলে গেল। হাসান অবাক হয়ে ছোট ভাইকে বলল, বুড়ির আজ হলো কি? আজ বকলো না আর না একটা কথা বললো। নাজির কপাল কুঁচকে মেয়েটার দিকে তাকিয়ে আছে। কায়নাত বাগান থেকে বড় সাইজের একটা লাউ, কয়েকটা বেগুন, করলা আর কাঁচামরিচ ছিঁড়ে বাড়ির ভেতরে চলে গেল। হাসান বলল, বকেছিলি তুই? নিজের কলিজাকে কেউ বকে? তাহলে হলো কি? বাড়িতে আবার কেউ কিছু বলেছে নাকি? ছোট চাচি আম্মা ছাড়া আর কে বকবে ওকে? নাজদিন কিচ্ছু বলল না। এখানে বলার মতো কিছু নেই। কারণ সবজিগুলো এনে রান্নাঘরে রেখে মা বেগমকে দিয়ে বলল, চাচি আম্মা আজকে আমি রান্না করি। রুকি বেগম তসবি গোনা শেষে করে বলেন, তোকে গিন্নি সাজতে বলেছে কে? রান্না করে হাত পা পুরানোর শখ হয়েছে না? বুড়ি তুমি বেশি কথা বলো। রান্না হচ্ছে মেয়েদের একটা ইম্পর্টেন্ট একটা গুণ, এটা আর সুন্দর। আর তুমি কি বলছো? আমি কি বিয়ে শাদী করবো না কোনোদিনও? জামাইকে কি রান্না করে খাওয়াবো? তখন পরে যখন ঘাড় ধাক্কা দিয়ে আবার তোমার বাড়ি পাঠিয়ে দেবে তখন তো বলবে, কায়নাত রে ওরে মুখ পুরি, তোরে কতবার কইছিলাম রান্না শিখ, কিন্তু তুই তো শিখলিই না। এখন কি হইলো দেখলি? ঘাড় ধইরা তোর জামাই তোরে বাইর করে দিল। রুকি বেগম চোখ বড় বড় করে তাকালো। রেখা বেগম হাসছেন, মুখে আঁচল চেপে। কায়নাত কোমরে হাত দিয়ে রুকি বেগমের দিকে রাগের চোখে তাকিয়ে আছে। রুকি বেগম কায়নাতের কান মুলি দিয়ে বলেন, এই এত কথা শিখেছিস কোথা থেকে? হ্যাঁ, দিন দিন পাজি হয়ে যাচ্ছিস। তোর সখীরা এসব শেখায় তোকে না? ও বুড়ি আমার কান ছাড়ো তো, ব্যথা পাই আমি। ছাড়ো ছাড়ো। দাদার কাছে যেয়ে কিন্তু আমি বলবো তোমার বউ আমায় ইচ্ছে মতো মেরেছে। রুকি বেগম হাল ছাড়লেন, কায়নাতের কান ছেড়ে দিয়ে রেখা বেগমকে বলেন, দেখলি বড় বউ, এই মাইয়া বলে কি আমাকে দাদার ভয় দেখায়। আম্মা ওকে ছাড়ুন, ও তো পুরো পাগল। কায়নাত অভিমানী চোখে চাচি আমার দিকে তাকিয়ে বলল, তাহলে কি বলছো তুমি? আমায় রান্না করতে দিবে না? পারবি না বুড়ি, জেদ করিস না। হলেও তাই, রান্না করতে দিলই না বেচারিকে। চৌধুরী বাড়ির কোনো কাজের লোক নেই, শুধু বাইরে একজন দারোয়ান আছে। কায়নাত কাজ খুঁজে না পেয়ে দোতলা থেকে শুরু করে পুরো নিচতলা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেললো। জামা কাপড় ময়লা হয়ে গেছে, তাই ভাবলো ছাদে কয়েকটা ফুলের গাছে মাটি দিতে হবে, এখনই দিলে ভালো হয়। সে কাজ কায়নাত ছাড়া আর কে করবে? সুহা, মাহি কিংবা নিধি আপাতত চিউ দেখবে না। নাজদিন 1 বস্তা মাটি এনে ছাদে রেখে দিয়েছে। কায়নাতের কথা মতো কায়নাত ছাদে গিয়ে মাথায় জড়ানো ওড়না কোমরে বেঁধে লেগে পড়লো কাজে। নিধি কলেজ থেকে আসার সময় নার্সারি থেকে কয়েকটা ফুলের চারা এনে দিয়েছিল তাকে। এই তো গত পরশু কাহিনী। কায়নাতের খোপা করা ঘন কালো চুলগুলো খুলে গেছে, হাতে মাটি, তার উপর
গরমে মেয়েটা বিরক্ত হলো খুব। পাশে কারো লম্বা খাম্বার মতো ছায়া দেখে বিরক্ত আরো কয়েক গুণ বেরিয়ে গেল। সে সময় কেউ এসে আশেপাশে থাকলে বিরক্ত লাগে তার। সে ঘাড় বাঁকা করে পাশে তাকাতে দেখতে পেল কালকের সোফায় গম্ভীর বদনে বসে থাকা সেই সুদর্শন মানব। ভয়ে আত্মা লাফাচ্ছে, কোমরের ওড়না খুলে তাড়াতাড়ি শরীরে জড়িয়ে মাথায় কাপড় দিল। পিছু ঘুরে হাঁটা ধরতেই অর্ণব শুদ্ধ হয়। হ্যাঁ মেয়ে, দাঁড়াও। পিছু ঘুরে হাঁটা ধরলেই অর্ণ শুদ্ধ হয়। থেমে গেল কায়নাতের পা, বুক কাঁপছে জুরু জুরু, কাঁপছে চোখের পাতা, ছোট তিত্তির করে কম্পিত হচ্ছে। অর্ণ কায়নাতের থেকে ঠিক কয়েক হাত দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে। কায়নাত পিছু ঘুরে তাকালো না, তবে শুকনো চোখ গিলে বলল, বলুন। সকাল সকালে ছাদ নষ্ট করলে কেন? ছাদ নষ্ট করেছে? কায়নাত অবাক হয়ে মাথা নিচু করে পাশে তাকালো। একটু জায়গায় মাটি ঢেলেছে সে, তাছাড়া পুরো ছাদ তো পরিষ্কার। বেজায় বিরক্ত হলো সে, তাতে দত চাপলো অন্যর বাক্য শুনে। কালকে রাতে এই লোকের সাথেই তার ধাক্কা লেগেছিল, খুব ভালো করে বুঝে গেছে। এভাবে কালকেই ধমক দিয়েছিল এই লোক। কায়নাত গেটের দিকে এগিয়ে যেতে যেতে বলল, ময়লা করেছি, বেশ করেছি, দরকার হলে পুরো বাড়ি ময়লা করবো, তাতে আপনার কি? অসভ্য লোক। কায়নাতের চোখের আড়াল হতেই অন্য হাত মুঠো বন্দি করে ফেললো। এই মেয়েটা এত বেশি বেয়াদব যে তার শরীর জ্বলছে, মন চাচ্ছে থাপ্পড়ে সব দাঁতগুলো ফেলে দিতে। ছাদে সে এসেছিল একটু হাঁটাহাঁটি করতে, কিন্তু এসে দেখলো একটা মেয়ে ছাদে মাটি দিয়ে নোংরা বানিয়ে রেখেছে ছাদ, তাই তো সে এগিয়ে এসেছিল। এগিয়ে এসেই ভুলও করে ফেললো বোধ হয়। তার বাপের বাড়িতেই তাকে অপমান করা হচ্ছে। সকালে নাস্তা দেওয়া হয়েছে ডাইনিং টেবিল জুড়ে, পুরো চৌধুরী বাড়ির মানুষ বসে আছে। নাজিন বসেছে কায়নাতের পাশে, আর ঠিক সামনে বরাবরই আরমান, আদাল আর অর্ণ। বিশাল বড় টেবিল হাওয়ায় বাড়ির সকলে অনায়াসে একত্রিত হয়ে বসতে পারে। আজ সকাল সকাল সবজি রুটি হয়েছে। খাওয়া শেষ করে যে যার কাছে লেগে গেছে। নাজদিন সাদা পাঞ্জাবি পরে মাঝরই নিজের ঘর থেকে বের হলো, আর দেখা মিলল মনের রানীর সাথে। কায়নাত মাথায় কাপড় দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। নাজদিনের ডাকে থেমে গেল সে। পিছু ফিরে নাজদিনকে দেখে কোমরে হাত দিয়ে বিরক্ত হয়ে বলল, তোমাকে কতবার বলেছি আমাকে পিছু ডাকবে না? নাজদিন এগিয়ে এসে কায়নাতের মাথায় চুক্কা মেরে বলল, রাগিনী রানী আমার, এত রাগ কোথায় থাকে? হ্যাঁ, আপনি নিশ্চয়ই এখন গ্রাম ঘুরতে যাচ্ছেন। জানোই যখন, তাহলে জিজ্ঞেস কেন করছো? এত যে গ্রাম ঘুরো, যদি তোমাকে কেউ চুরি করে নিয়ে যায়? কায়নাত ঠিক করেই হেসে দিল। পিছনে ঘুরে সিঁড়িতে নামতে নামতে বলল, কার এত সাহস যে মির্জা বাড়ির মেয়েকে চুরি করে নিয়ে যাবে? বলতে বলতে কায়নাতের পা থেমে গেল। পিছে ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়তেই কাঁপন ধরল বুকে। শুকনো চোখ গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো নাজদিন। হাসি খুশি থাকলেও কায়নাতের কথা শুনে চুপসে গেল। সেই কালো দিনগুলোর কথা মনে পড়লেও যেন ভয় হয় রাগিনীকে হারিয়ে ফেলার। যদি সেদিন আজগর চৌধুরী ঠিক সময় না পৌঁছতেন, তাহলে কি হতো কে জানে। নাজদিন কায়নাতকে নিয়ে বাড়ির বাইরে হাঁটতে হাঁটতে বললেন, তারা কিন্তু রানী, আপনি এখন কোন সখীর বাড়ি যাবেন? কায়নাত তার চোখে তাকালো নাজদিনের দিকে, মুচকি হেসে বলল, মাইশার বাড়ি যাব, তারপর তোমাদের পেয়ারা বাগানে গিয়ে গাছে উঠবো। আর তারপর কি করব জানো? কি করবে? তোমাদের সব গাছ থেকে পেয়ারা পেড়ে সবাইকে বিলিয়ে দেব। নাজদিন অভিনয় করে চিন্তিত ভাব আনলো মুখে, তারপর বলল, রাগিনী রানী, আপনি তো আমার দাদার ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে ছাড়বেন। কায়নাত শব্দ করে হেসে উঠল। নাজদিন তাকালো সেই প্রাণ খোলা হাসির পানে। সে নিচে মুচকি হাসল। কায়নাত বাড়ির গেট পেরিয়ে অন্য রাস্তা ধরে ঘাড় বাঁকিয়ে বলল, লস হয়ে যাবে বলে ভয় পাচ্ছ? ভয় পেও না, তোমাদের এত বড় বাগান যে পুরো গ্রাম বিলিয়ে দিলেও শেষ হবে না। কায়নাত চলল নিজ গন্তব্যে। নাজদিন ঠোঁট কামড়ে হাসল। উল্টো পথে হাঁটা ধরে আবারও পিছু ফিরে চাইলো, দেখলো চঞ্চল পাখির মতো উড়ে যাচ্ছে তার মনের রাগিনী রানী। মেয়েটা এত বাচ্চামি করে, মাঝে মধ্যে মনে হয় এই বুকের মাঝে লুকিয়ে রেখে আজীবন পুষে রাখতে। কেউ দেখবে না, নজর দিবে না, আর হারানোর ভয়ও থাকবে না। আজগর চৌধুরী ফলের ব্যবসা আছে, জায়গা জায়গায় বিভিন্ন ধরনের ফলের বাগান। কায়নাত
তার 3 সখীকে নিয়ে চৌধুরী বাড়ির পেছনে পেয়ারা বাগানে এসেছে। মুনিয়া ও সুরঞ্জনা হলো ওর ফুফাতো 2 বোন, আর মাইশা হলো স্কুলের বান্ধবী। সুরঞ্জনাকে কায়নাত নিয়ে বাগানের বসার জায়গায় বসে আছে মুখ ভার করে। মুনিয়া ও মাইশা পেয়ারা পাড়তে উঠে গেছে। সুরঞ্জনা অনেকক্ষণ চুপ থেকে বলল, তুই কি আর মির্জাবাড়ি ফিরবি না? কায়নাত তাকালো মেয়েটার দিকে, ঠোঁটে চিলতে হাসি রেখে বলল, সে সাধ্য আমার আছে। টাকার বিনিময়ে চৌধুরী সাহেব এনেছেন এই বাড়ি। এত লক্ষ লক্ষ টাকা পরিশোধ করার মতো না সাধ্য আছে, আর না মির্জাবাড়ি ফেরার মতো বুক ভর্তি সাহস। মামা এত টাকা ঋণ না করলে আজকে তোর আর মামির জীবন খুব সুন্দর হতো বল। সে আর বলতে, মা তো তাও ভালোই আছে আমাকে রেখে, কিন্তু আমি আশ্রিতা হয়ে পড়ে আছি অন্যের ঘরে। চৌধুরী বাড়ির মানুষ কি ভালো নয়? বাড়ির প্রত্যেকে ভীষণ ভালো। দাদি দাদা তো আমাকে চোখে হারায়, আর রইল বাড়ির মেয়েরা, ওরাও ভীষণ ভালো। তোর কথা অনেক মনে পড়ে জানিস, বাড়িটা খালি হয়ে আছে তোকে ছাড়া। কায়নাত সুরঞ্জনার গাল চেনে দিয়ে বলল, মন খারাপ করছো কেন? ঢাকা কবে ফিরছো তোমরা? আগামী সপ্তাহ হয়তো চলে যাব। সুরঞ্জনা কায়নাতকে জড়িয়ে ধরে বলল, পিচ্ছি বোন আমার, আমি যদি পারতাম তাহলে তোকে সাথে করে নিয়ে যেতাম আমার সাথে। মায়ের কথা বড্ড মনে পড়ছে জানো। মাকে কতদিন দেখি না, ছুঁই না, অনুভব করি না, একটু জড়িয়ে ধরি না। আমার ভীষণ কষ্ট হয় জানো। মনে হয় মায়ের শরীর ঘেঁষে শুয়ে থাকতে। মায়ের কবর কোথায় সেটাও তো জানি না আমি। বেশ, আমার সাথে দেখা করা যাবে তো? সুরঞ্জনা সোজা হয়ে বসলো। সে নিজেও জানে না মামির কবর কোথায়। দীর্ঘশ্বাস ফেলল সে। মুনিয়া ও মাইশা গাছ থেকে নেমে কায়নাতদের কাছে এগিয়ে এসে বসলো। ওরা আসতেই কায়নাত ওড়না খুলে কোমরে বেঁধে ফেলল শক্ত করে। কোন গাছে উঠবে তা ভাবতে ভাবতে একটা মাঝারি সাইজের গাছে উঠে পড়ল সে। সুরঞ্জনাদের থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছে সে। বেছে কয়েকটা পেয়ারাও পেরে ওড়না বাঁধলো। আরেকটা বড় পেয়ারা দেখে পেরে কামড় দিয়ে যেই না নিচে তাকালো অমনি চমকে উঠলো ভয়ে। গাছের নিচে দাঁড়িয়ে আছে আয়মান, আদাল, অর্ণ ও হাসান ভাই। হাসান ভাই ও অর্ণ সিগারেট খাচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে। কায়নাত খুব সাবধানে কোমর থেকে ওড়না খুলে শরীর জড়িয়ে নিল। পেয়ারাগুলো ওড়নায় চোপলা করে বেঁধে নিচে নেমে এলো। আশেপাশে চোখ বুলিয়ে দেখলো সুরঞ্জনাদের থেকে সে অনেক দূরে। ওদের নজরে আসছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলল কায়নাত। এই বাগানে এসেছে এটা যদি হাসান ভাই জানে তাহলে নিশ্চয়ই দাদির কানে এখন কথা চলে যাবে। আর যদি দাদি জানতো তাহলে দাদার কানে যাবে। আর যদি দাদা জানে তাহলে বাড়ি থেকেই আর বের হতে পারবে না। শুকনো ঝোঁক গেল কায়নাত। আদাল গাছের সাথে হেলান দিয়ে দাঁড়াতেই গাছটা দুলে উঠলো খানিক। কায়নাতের হাত থেকে সবগুলো পেয়ারা একটা একটা করে নিচে পড়ে গেল। সাথে মুখ থেকে বেরিয়ে এলো হালকা শব্দ। সবগুলো পেয়ারা আদালের মাথায় পড়েছে। নিচে সবাই চমকিত দৃষ্টিতে তাকায়। কায়নাত ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলেছে। আদাল মাথায় হাত বুলিয়ে বলল, কোন শাকচুনি দিন দুপুরে আমার মাথায় পাথর ফেলি রে? সামনে আয় বেয়াদব। বলতে বলতে গাছের উপরে তাকায় দেখে একটা মেয়ে মাথায় ওড়না পেঁচে বসে আছে। হাসান ফ্রিকুচকে থমক দিয়ে শুত হয়। এই গাছে কে উঠেছ? কায়নাত উত্তর দিল না। আদাল হাতে ধর চেপে গাছ ঝাঁকি দিতে কায়নাত চিৎকার করে বলল, ও বড় ভাই, আমি 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 কায়নাত। সবাই বিস্মিত হয়ে তাকায়। অন্য কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। এত বড় মেয়ে কিনে বাদুর মতো গাছ উঠে ঝুলছে, এটা মানা যায়? তার মধ্যে বাগানে একটা মানুষও নেই। এত নিরিবিলি জায়গায় একা একটা মেয়ে, মাথায় কি সমস্যা? হাসান তড়িঘড়ি করে গাছের নিকট এগিয়ে এসে থমক দিয়ে বলল, বুড়ি তোকে কতবার মানা করেছি এই বাগানে আসবি না। বাড়ির সামনে কি বাগান নেই? তারপরও বাড়ির পিছনে আসিস কেন তুই? কায়নাত কাঁচুমুচু করে মিনমিন করে বলল, আমাকে আগে নামতে দাও, তারপর বলি। নেমে কি আর দাঁড়াবি তুই? নাকের ডগা দিয়ে দৌড়ে পালাবি, সেটা কি আর জানি না ভেবেছিস? কায়নাত কাঁদো কাঁদো মুখ করে শুধু হয়, সত্যি বলছি পালাবো না, আমায় নামতে দাও। খুবই হাসান সাহায্য করলো কায়নাতকে নামতে। কায়নাত নেমে পেয়ারাগুলো আবার তুলে নিয়ে এক জায়গায় দাঁড়ালো। সবার দিকে আর চোখে তাকিয়ে দেখলো আদাল ফ্রিকুচকে।
আদাল ফ্রিজিক্যাল কুচকে তার দিকে তাকিয়ে আছে, আর আয়মান মুচকি মুচকি হাসছে তাকে দেখে। তো আরেক ভাই অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। কায়নাত মনে মনে বিড়বিড় করে বলল, ওই নামতে দাও, খুবই শ্লোক। এই বাগানে কেন এসেছিস? সুরঞ্জনা আপু আর মুনিয়া এসেছে আমার সাথে দেখা করতে। হাসান চারপাশে চোখ বুলিয়ে বলল, কোথায় ওরা? বাইরের দিকে। দেখা করতে এসেছে ভালো কথা, তাই বলে বাগানে কেন? বাড়ি গিয়ে দেখা করা যায় না? কিনে এনেছো বলে ওদের সম্মানে লাগে, তাই যায় না দেখা করতে। অর্ণ কপালের গভীর ভাঁজ ফেলে তাকালো সরিষি কন্যার বদন পানে। সবাই একই কথা কেন বলছে? আর এই মেয়েটাই বা কে, যার জন্য পুরো বাড়ির মানুষ এত সচেতন? অর্ণ ভ্রু ভাঁজ করেই তাকিয়ে রইল মেয়েটার দিকে। আদাল প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে, মনে হচ্ছে কি এখানে 3 ভাইয়ের ও এক ভাইও বুঝতে পারছে না। হাসান দীর্ঘশ্বাস ফেলে শুধয়, এটা কেমন ধরনের কথা? ওদেরকে ডাক, আমি কথা বলবো ওদের সাথে। তোমার সামনে ওরা আসবে না। কেন জানি না, কিন্তু আসবে না। বেশ ভালো, ওদের বাড়ি ফিরে যেতে বল। আর তুই চুপচাপ চৌধুরী বাড়ির দিকে হাঁটা ধর। কায়নাত মাথা নাড়িয়ে বাগানের 3 নম্বর গেটের দিকে চলে গেল। কায়নাত প্রস্থান করতে আদাল শুধয়, হাসান ভাই, এই মেয়ের কাহিনী কি বলবে প্লিজ? আর এই মেয়ে চৌধুরী বাড়িতে কেন রয়েছে? বাবার পাপের বোঝা মেয়ে বয়ে চলেছে।